71 সালে 25শে মার্চে যখন পাকিস্তানি হত্যাযজ্ঞ শুরু হলো সারা বাংলাদেশ জুড়ে, ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, অনার্সের ছাত্র। এবং আপনারা সবাই জানেন যে হত্যাযজ্ঞ শুরুর সাথে সাথে বাংলাদেশের আপামর জনগণ, বাঙালি যারা ছিল, সেটা ছাত্র, যুবক, পেশাজীবী যারাই ছিল, তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো যেহেতু ঢাকায় ছিলাম এবং এই পাকিস্তানি হত্যাযজ্ঞর সাথে প্রত্যক্ষভাবে অবগত হলাম এবং সবাই যুদ্ধে জয়েন করলে, আমরাও সিদ্ধান্ত নিলাম যে আমরা যারা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে আমরা যুদ্ধে জয়েন করব। তো এপ্রিলের শেষের দিকে ঢাকা থেকে আমি এবং আমার আপন খালাতো ভাই, আমরা ওই একই বাসাতে ছিলাম। সেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমার থেকে আরও বছর 2-3 বড় ছিল। তো আমরা দুজন সিদ্ধান্ত নিলাম জয়েন করব এবং আমরা এপ্রিলের শেষের দিকে কুমিল্লা হয়ে, ঢাকা থেকে বাসে চড়ে কুমিল্লা চান্দিনা হয়ে ওখান থেকে পায়ে হেঁটে বর্ডার ক্রস করলাম, করে আমরা আগরতলা গিয়ে পৌঁছালাম। এবং তার পরবর্তীতেই নানা ঘটনা আছে এর মধ্যে, কিন্তু আমরা গিয়ে মেলাঘরে উপস্থিত হলাম এবং আগরতলায় মেজর খালেদ মোশাররফের সাথে আমাদের যোগাযোগ হয়। আগরতলা কলেজ ছিল একটা ক্যাম্প, প্লাস ওটা একটা রিক্রুটিং সেন্টারও ছিল। ওখান থেকে মেজর খালেদ মোশাররফের সাথে আমরা মেলাঘরে উপস্থিত হলাম এই মের 30 তারিখে। এবং ওই দিনই আগে সেক্টর 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার ছিল মতিনগর, যেটা অনেকটা বর্ডারের কাছে ছিল, কুমিল্লা বর্ডারে। তো ওখানে প্রায় পাকিস্তানের মর্টার বা আর্টিলারি শেলিং এসে পড়ে, আর কাছে থাকায় ওটাকে সিদ্ধান্ত হয়েছে পরে মেলাঘরে পিছিয়ে আসলো, আর একটু ভিতরে ত্রিপুরার, আগরতলা থেকে আর একটু সামনে। তো আগরতলা সোনামুড়া এই রাস্তার উপরে একটা পাহাড়ি জঙ্গল এলাকা। তো ওই মেলাঘরেই হলো 2 সেক্টর হেডকোয়ার্টার, যেটার কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, তারপরে তখন ক্যাপ্টেন হায়দার, আপনারা সবাই জানেন, উনার ছিলেন। মেলাঘরেই একটা বড় ক্যাম্প হলো, যেটা ঢাকার ছেলেরা, ছাত্র, যুবক এবং শ্রেণী পেশার, বিভিন্ন পেশার মানুষরা ওখানেই যোগ দেয়। এবং ওইখানে একটা ট্রেনিং, মেলাঘরের সেক্টর হেডকোয়ার্টার ছিল, পাশেই ছিল গেরিলাদের ট্রেনিং সেন্টার। এবং এখান থেকেই কিন্তু তৈরি হয় নতুন নতুন তরুণ গেরিলা, যারা কুমিল্লা 2 সেক্টরের আন্ডারে নোয়াখালী, কুমিল্লা, ঢাকার সিটি সহ ঢাকার একটা জেলার একটা অংশ, এখানে তারা অপারেশন করতে থাকে। 3 থেকে 1 মাসের ট্রেনিং হতে থাকে। এখান থেকে তারা ছড়িয়ে পড়ে এই পুরো অপারেশন এলাকায়। এবং সবচেয়ে বড় যে অবদানটা আপনারা শুনেছেন, ক্র্যাক প্লাটুন, এটা বেশিরভাগই ঢাকার ছাত্র, ইউনিভার্সিটি কলেজ ছাত্রদের নিয়েই করা হয়েছে, কারণ যেহেতু ঢাকা বেসড অপারেশনগুলি হতো এবং সেই জন্য তাদেরকে সিলেক্ট করা হয়, বিশেষ করে এক্সপ্লোসিভ এবং স্মল আর্মসের উপরে। তো আমরা ওখানে মেলাঘরে ট্রেনিং নিলাম এবং প্রতিদিন 100-200 করে তরুণ, যুবা, বয়স্ক সবাই এসে যোগ দিতে থাকলো। এবং এটাকে আমি বলবো যে মুক্তিযুদ্ধের, মানে মেলাঘরের নাম সবাই শুনেছে, মুক্তিযুদ্ধের একটা তীর্থপীঠ আমি বলবো, বিকজ এখান থেকেই অনেক গেরিলা তৈরি হয়েছে। কেননা ঢাকাটা ছিল স্বাভাবিক গুরুত্বপূর্ণ এই মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে এবং পাকিস্তানের প্রেক্ষাপটে, এবং এখান থেকেই অপারেশনগুলি পরিচালিত হয়েছে। তো সেই মেলাঘর থেকে যখন আমি নিজে, যখন আমি এবং আমার খালাতো মমতাজ, আমরা ট্রেনিং প্রায় সমাপ্ত হয়ে গেল, 3 সপ্তাহ, মাসখানেক এই অপারেশনে যাব ভিতরে। এই সময় যেহেতু এর মধ্যে মুক্তিযুদ্ধ বাহিনী আরও বেশি অর্গানাইজড হলো, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনা, বাংলাদেশ ফোর্সেস হেডকোয়ার্টার কলকাতায়, তারা সিদ্ধান্ত নিলে যে বাংলাদেশ যেহেতু যুদ্ধটা, মুক্তিযুদ্ধটা আরও বেশি প্রলম্বিত হচ্ছে, পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে, বিরাট একটা বাহিনী তৈরি হচ্ছে, তখন 11টা সেক্টরে ভাগ করা হলো। এবং সেই সেক্টরের একটা হচ্ছে নাম্বার 2 সেক্টর, এবং একটা নিয়মিত বাহিনী তৈরির প্রয়োজন হলো। তো আপনারা জানেন যে মুক্তি বাহিনী কিন্তু 2টো অংশ ছিল, একটা হচ্ছে নিয়মিত বাহিনী আর একটা গণবাহিনী। নিয়মিত বাহিনী হচ্ছে যারা রেগুলার আর্মির যারা সদস্য ছিল, তাদের নিয়ে 3টা ব্রিগেড হয়, কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স, এই 3টে ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন নিয়ে প্রত্যেকটাতে। এবং এরাই কিন্তু একটা ব্রিগেড স্ট্রেংথ, এবং এরা হচ্ছে নিয়মিত বাহিনী, যেটা আপনারা দেখে থাকেন যুদ্ধ করে থাকে, সেইটাই করার পরিকল্পনা হলো যে নিয়মিত বাহিনীও যুদ্ধ করবে বড় বড় অপারেশনগুলি, এবং সারা বাংলাদেশে গণবাহিনী, গেরিলা ফোর্স, তারা হিট অ্যান্ড রান এবং ছোটো ছোটো অপারেশন করবে, ব্যতিব্যস্ত করে রাখবে পাকিস্তানি বাহিনীকে। সেইটাই ছিল আমাদের রণকৌশল, এবং যে কারণে নেতৃত্বের প্রয়োজন আসলো। এবং
সহজাত নেতৃত্ব যাদের মধ্যে ছিল, ধরুন স্টুডেন্ট বলেন, তরুণ বলেন, ছিল, তাদেরকে কাজে লাগানো হয়েছে। ছাত্রনেতা যারা ছিল বা যাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী ছিল তাদেরকে দিয়েই করা হয়েছে। এছাড়া মুষ্টিমেয় কিন্তু আর্মি অফিসার, রেগুলার আর্মি অফিসার কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তাদেরকে অনেক বড় বড় গুরু দায়িত্ব নিতে হয়েছে। মেজর খালিদ মোশাররফ মেজর, কিন্তু একটা সেক্টর পরিচালনা করছে, একটা ব্রিগেড পরিচালনা করছেন কে ফোর্স, এটা কিন্তু একটা ব্রিগেডিয়ারের কাজ। তো সেখানে মেজর হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এইভাবে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর সারা বাংলাদেশে মুক্তিবাহিনীকে পরিচালনা করছিল বিভিন্নভাবে। এর সাথে সাথে অন্যান্য নেতৃত্ব, যে সিভিল থেকে যে নেতৃত্ব ছিল, তারাও কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও যেহেতু প্রলম্বিত হচ্ছিল, একটা নিয়মিত যুদ্ধে কিন্তু মিলিটারি লিডারশিপটা প্রয়োজন এবং তাকে ট্রেন হয়ে আসতে হয়। শুধুমাত্র যুদ্ধ পরিচালনা, গুলি চালালেই তো না, বিকজ নেতৃত্বের আরও অনেক বিষয় আছে। সেই জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলেন যে আমাদের মিলিটারি লিডারশিপ তৈরি করতে হবে, যে কারণে 11টা সেক্টর থেকে একটা কমিটি করে, টিম করে তারা গিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ছাত্র বা কর্মজীবী যারা ছিল তাদের থেকে সিলেক্ট করে 61 জন মুক্তিযোদ্ধা বা ক্যাডেট বলতে পারেন, অফিসার ক্যাডেট সিলেক্ট হলো। তাদেরকে অফিসার ট্রেনিংয়ের জন্য পাঠানো হলো। এটা হচ্ছে মে মাসের শেষের, জুন মাসের শেষের দিকে, জুন মাসের মাঝামাঝি সিলেকশন শুরু হলো সমস্ত সেক্টরে। সেখান থেকে ফাইনালাইজ হয়ে জুনের 30 তারিখ থেকে এই ট্রেনিংটা শুরু হয়। ট্রেনিংটা হয় একটা জায়গার নাম হচ্ছে মূর্তি। আপনি যে বাংলাদেশের নর্থ বেঙ্গল থেকে আরও উপরের দিকে যান, শিলিগুড়ির থেকে আরও 50 মাইল উত্তর পূর্ব দিকে ভুটান বর্ডারের কাছে, ওখানে একটা পাহাড়ি এলাকা, চা বাগান এলাকা এবং ডুয়ার্স রিজার্ভ ফরেস্ট। বিরাট, ইন্ডিয়াতে কিন্তু এটা কয়েক শত বছরের রিজার্ভ ফরেস্ট, যেখানে হাতি, বাঘ, ঘোড়া সব কিছুই আছে। তো ওই এলাকার মধ্যে ট্রেনিং ক্যাম্পটা করা হয়। ওখানে ওই যে ইন্ডিয়ার যে একটা সেক্টর ছিল আলফা সেক্টর, যেটা বাংলাদেশ সেক্টরদের সাথে কোঅর্ডিনেশন করত, ওদের তত্ত্বাবধানে একটা ট্রেনিং ক্যাম্প হলো এবং ওটাকে রাখা হয়েছে ওই জায়গায় এই কারণে যে এটা গোপন রাখা হয়েছে, এটা বাইরে যাতে প্রচার না হয় যে ভারতীয় বাহিনী ডাইরেক্টলি আমাদের সাহায্য করছে। যদিও করছিল, বাট এগুলি তখন পর্যন্ত গোপন রাখার জন্য এটা একটা দূরবর্তী এলাকায় ট্রেনিংটা করা হয়। তো এই নিরপেক্ষ থেকে ট্রেনিং হয় এবং এই ট্রেনিংটা 3.5 মাসের ছিল অফিসার্স ট্রেনিং এবং এটা 9ই অক্টোবর পাসিং আউট প্যারেড হয় একটা অনাড়ম্বর অবস্থায়, যেখানে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজুল ইসলাম এবং অন্যান্য মিনিস্টার, জেনারেল ওসমানী, কমান্ডার ইন চিফ, ওনারা উপস্থিত ছিলেন। যে পাসিং আউট হয়ে 61 জনের পোস্টিং হয়ে যায় বিভিন্ন জায়গায়। পোস্টিং হয় ওই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, ওই যে 3টা যে ফোর্স ছিল ওখানে, আবার এই সাথে বিভিন্ন সাবসেক্টর যেখানে মুক্তি বাহিনী ছিল, গণবাহিনী, ওদের কমান্ডার হিসেবেও বাকিদের পোস্টিং হয়। এইভাবে 61 জনের পোস্টিং হয়ে যায় 11টা সেক্টরে। তো আমার পোস্টিং হলো 3 নম্বর সেক্টরে। তখন এস ফোর্স গঠিত হয়ে গেছে, যেটা আমরা জানলাম পরে, এবং ওখানে 2টা ব্যাটালিয়ন। সেকেন্ড বেঙ্গল তো প্রথম থেকে ছিলেন, শফিউল্লাহ ছিলেন সেকেন্ড বেঙ্গলের সিও। তো ওইটাই ভাগ হয়ে আর মুক্তিযোদ্ধাদের নিয়ে 11 বেঙ্গল আরেকটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হলো। এই দুটাকে দিয়ে এস ফোর্স হলো 3 নম্বর সেক্টরে। তো 3 নম্বর সেক্টরের মধ্যে তাদের যে অপারেশন এলাকা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই এলাকায় তারা যুদ্ধ করছিল। তো আমি গিয়ে জয়েন করলাম 11 বেঙ্গলে, আমার সাথে আমার আর এক কোর্সমেট আবুল হোসেন, আমরা দুজন 11 বেঙ্গলে। এভাবে সেকেন্ড বেঙ্গলেও কিছু অফিসার জয়েন করে। তো ওরা 11 বেঙ্গলটা তখন কেবল তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। তো আমি যখন জয়েন করলাম, পরবর্তীতে আমাদের সেনাপ্রধান ছিলেন জেনারেল নাসিম, তখন মেজর নাসিম, উনি ওটার কমান্ডিং অফিসার ছিলেন। তো যেহেতু তখন ব্যাটালিয়নটা কেবল প্রস্তুত নিচ্ছে, তো উনি বললেন, না তুমি তাহলে ব্যাটল ফ্রন্টে চলে যাও, সামনে গিয়ে যুদ্ধ করো। তখন আমি গিয়ে জয়েন করলাম, এটা হাতকাটা খোয়াই সাবসেক্টর বলে। খোয়াইটা ইন্ডিয়ার বর্ডারের সাথে, ওখানে একটা নদী, খোয়াই নদীর অপর পারে হচ্ছে খোয়াই শহর, আর উল্টা দিকে বাল্লা বিওপি, পাকিস্তান অবস্থান। সমস্ত চা বাগান এলাকা। এটা হচ্ছে আপনার চুনারুঘাট এলাকা যেটা আছে, হ্যাঁ, হবিগঞ্জের ওই এলাকায় পুরা চা বাগান, ওই বর্ডার বেল্ট ধরে। তো ওইখানে পাকিস্তান আর্মি পজিশন ছিল এবং ওখানে আমরা বেশ কয়েকটা ক্যাম্প ছিল আমাদের বর্ডার লাইন ধরে। ওই একটা ক্যাম্পে গেলাম, ওই ক্যাম্পটার নাম হাতকাটা ক্যাম্প। আমাদের উল্টা দিকে ছিল আমু, নলুয়া, এইসব টি গার্ডেন বলে। তো ওখানে, হ্যাঁ, আমি ওইটার পরে ওখানে অপারেশন করতে করতে তখন আবার বোধহয় অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন হলো। তখন আমি এবং আমার আর এক কোর্সমেট ফজলু, আমরা দুজনের পোস্টিং হলো 4 বেঙ্গলে। তো 4 বেঙ্গলে এটা
ধরেন ওই অক্টোবরের শেষের দিকেই হলো, আমাদের অর্ডার হলো আমরা গিয়ে ফোর বেঙ্গলের জন্য। আমি একদিক দিয়ে খুশি ছিলাম যে আমি 2 নম্বর সেক্টর থেকে গেছি, তারপরে ফোর বেঙ্গল একটা অলরেডি একটা ফাইটিং ফোর্স, পুরানো ব্যাটালিয়ান, ওখানে যাব। এবং আরেকটা ভালো কথা হচ্ছে যে আমার যে খালাতো ভাই মুমতাজ, আমরা একসাথেই ক্রস করেছি, একসাথেই ট্রেনিং করেছি, ওর আগেই ওখানে পোস্টিং হয়েছিল। তো ভালোই লাগলো যে ঠিক আছে আমরা 2 ভাই একসাথে যুদ্ধ করব। তখন আমি 6 নভেম্বরে গিয়ে ওই 3 সেক্টর থেকে এসে 2 নম্বর সেক্টর মেলাগড় হয়ে, আমার কমান্ডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন গাফফার, একজন ডেয়ারিং কমান্ডিং অফিসার, এবং তার যুদ্ধের অনেক যুদ্ধ কথা আছে, আপনারা বই খুললে পাবেন। এবং উনি একজন সফল নায়ক, মানে যুদ্ধ নায়ক ছিলেন, যিনি যুদ্ধক্ষেত্রেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বীরুত্তম পেয়েছিলেন। তো শালদানদিতে এসে আমি জয়েন করলাম। তো আপনারা জানেন যে একটা ব্যাটালিয়ানে 4টা রাইফেল কোম্পানি থাকে যারা সম্মুখ যুদ্ধটা করে, তো আলফা, বেবো, চার্লি, ডেল্টা এই নামে। তা আমি চার্লি কোম্পানির কমান্ডার হলাম। আমি আসার আগে পর্যন্ত আপনারা জানেন আর এক কিংবদন্তির মুক্তিযোদ্ধা সুবেদার ওয়াহাব, উনি ওটা কমান্ড করছিলেন। তো যেহেতু আমি অফিসার হিসেবে গেছি, সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে, আমি কোম্পানি কমান্ডার হলেন, উনি সিনিয়র জেসি হলেন, আমরা একসাথেই যুদ্ধ করি পরবর্তীতে। আমার বাম দিকে ছিল মুমতাজ, ডান দিকে ছিল হাশমি, তারও ডান দিকে ছিল ফজলু, আমরা 4 জনই কোর্সমেট। এবং এর থেকে গ্যাপ দিয়ে কিছু পরে আর উত্তরে ছিল হচ্ছে 9 বেঙ্গল, যারা কসবা, মমতলা ওই এলাকায় যুদ্ধ করেছে। তো এইভাবে আমরা একটা বামের থেকে নিয়ে ডানে পর্যন্ত একটা ডিফেন্সের মধ্যে ছিল, ওই রীতিমতো ট্রেঞ্চ, বাংকার, এতেই আমাদের থাকতে হতো এই গ্রামের লাইন ধরে। এবং শালদা নদী একটা নদী যেটা ইন্ডিয়া থেকে উৎপন্ন হয়ে শালদা নদী স্টেশনের পাশ দিয়ে চলে বাংলাদেশের ভিতরে গেছে। এবং ওই শালদা নদী স্টেশনটা, এই নদীর ওপর একটা ব্রিজ আছে, রেলওয়ে ব্রিজ, যেটা ঠিক সাথে লাগানো এবং একদম বর্ডারের সাথে, ভারতীয় বর্ডারের সাথে। তো ভারতীয় বর্ডারটাই শুরু হয়েছে টিলা পাহাড় দিয়ে। তো ওইখান থেকে কিন্তু একটু সুবিধাজনক অবস্থান ছিল। কিন্তু ওই শালদা নদী স্টেশনেই ছিল পাকিস্তানের শেষ অবস্থান, একটা মেশিন গান। এবং ওই নদীর অপর পার ধরে পাকিস্তানের 30 পাঞ্জাব রেজিমেন্ট ছিল, ওরা ডিফেন্স নিয়ে একদম সোজা কসবা পর্যন্ত চলে গেছে। তো ওদের সম্মুখেই কিন্তু আমরা ফোর বেঙ্গল, মানে মুখামুখি বলতে পারেন। এবং আমরাও ট্রেঞ্চের মধ্যে, ওরাও ট্রেঞ্চের মধ্যে থাকে, প্রতিদিন গোলাগুলি হয়, ওরা মোটর ফায়ার করে, আর্টিলারি ফায়ার করে, আমরা ফায়ার করি, আমরা ভিতরে চলে গিয়ে ফায়ার করি। তবে ওরা খুব একটা সামনে এসে যুদ্ধ করতো না। তবে আমি যাওয়ার আগে একবার তারা এই শালদা নদী মন্দবাগ স্টেশন রেল লাইন ধরে ওরা একবার দখল করে নিয়েছিল, কিন্তু পরে আবার আমরা আক্রমণ করে ওটা দখল করে নেয়। এবং ওই যুদ্ধে ওরা এমনকি বিমান বাহিনী ব্যবহার করেছিল, পাকিস্তান এয়ারফোর্স। তো যাই হোক, এই মন্দবাগ শালদা নদী এলাকাটা সবচেয়ে এটার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই রেল লাইনটা, ঢাকা চিটাগাং রেল লাইনটা কিন্তু এই মন্দবাগ রেল লাইন শালদা নদী ধরে, এবং এটা তাদের একটা লাইফ লাইন ছিল। এবং এই যে জুলাই আগস্টের পর থেকে যে আমাদের দখলে আসলো, তারপর থেকে কোনো দিন আর ওই ডিসেম্বর পর্যন্ত এই রেল লাইন আর ওপেন হয় নাই। অতএব পাকিস্তানকে চিটাগাংয়ের সাথে যোগাযোগ করতে হচ্ছে রেল রাস্তা পথে, বাই রোড, এবং তাদের যে লজিস্টিক সাপোর্ট ওটা ওই রাস্তা বেস ছিল, রেল লাইনটা আর ব্যবহার করতে আমরা দেই নাই। কতদিন মানে কোন সময় থেকে বের করতে দেন? এটা আগস্টের শেষের দিক থেকে মানে আমাদের দখলে আসছে। একবার হাতছাড়া হয়ে গেছিলো, কিন্তু আবার দখল হয়ে গেছে। কিন্তু ওই যে শালদা নদী স্টেশনে ওদের লাস্ট পজিশন ছিল, কারণ ওরা আমাদের মুখোমুখি ছিল, আমরা মুখোমুখি। নদীর ওই পারে ছিল তারা, নদীর লাইন ধরে গ্রামের বাড়ি ঘর আছে যেগুলো। মানে নদীর পূর্ব আমরা বলবো না, আমরা উত্তর পাশে। উত্তর পাশে ছিল, হ্যাঁ, মানে নদীটা পূর্ব পাশে তো ইন্ডিয়া। হ্যাঁ, পূর্ব পাশে ইন্ডিয়া, নদীটা পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিক হয়ে চলে গেছে ভিতরে বাংলাদেশে। তো নদীটা এইভাবে থাকায় আমরা উত্তরে পড়ি, ওরা দক্ষিণে পড়ে, বাট একদম কাছাকাছি মুখামুখি। প্রতিদিনই গোলাগুলি হতো, এবং আমরা মাঝে মাঝেই যেতাম, গিয়ে ওদের ভিতরে গিয়ে অনেক অ্যাম্বুশ রেড হয়েছে, এইসব কাহিনিগুলি আছে, লিখিতভাবেই আছে। তো আমি আসার পরে প্ল্যান হলো যে ওদের ওপরে আমরা আবার আক্রমণ করব। তো এটা ছিল 14ই নভেম্বর, এবং তখন কিন্তু রোজার সময়। আচ্ছা, তখন কি শালদা নদীর যে স্টেশনটা কি পাকিস্তানি? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের দখলে একটা মেশিন গান বসানো ছিল, ওটা ওদের লাস্ট পজিশন। ওখান থেকে শুরু করে তারা পশ্চিম দিকে চলে গেছে, পুরা নদীটা ধরে তাদের বাংকার টাঙ্কার করা। এবং আমরা যখন দখল করলাম দেখলাম অনেক আগের থেকেই তো বাংকার করা, এই যে গ্রামগুলি, বাড়িগুলি সব অ্যাবান্ডন হয়ে গেছে,
ওই বাড়ির খাট পালং দরজা গাছপালার গুঁড়ি মাটি দিয়ে মানে এক একটা বাংকার ওয়েল প্রোটেক্টেড ছিল, কারণ ওখান থেকে তারা নদীর পাড় থেকে গোলাগুলি করতো আর আর্টিলারি সাপোর্টও তারা পেত। তো 14ই নভেম্বরে প্ল্যান ছিল যে আমার কোম্পানি যেটা এরা আমরা সামনের দিকে যাব, গিয়ে ওদের ভিতরে ঢুকে কিছু রেইড করব, কিছু আক্রমণ করব, করে আমরা সকালের মধ্যে ফেরত চলে আসবো। আপনাদের কোম্পানি নাকি সবগুলো কোম্পানি? না, এটা আমার কোম্পানির অপারেশন হচ্ছে। আমাদের কিন্তু ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে প্রোগ্রাম দিয়ে দিত যে অমুক দিন ওই কোম্পানি এই অপারেশন করবে, এটা ওই অপারেশন করবে। অনেকটা স্কুলের যেরকম রুটিন থাকে না, ওইরকম রুটিন ধরে আমরা করতাম। তো আমরা বেরোলাম, বাম পাশে ছিল নাম্বার 8 প্লাটুন, যেটার কমান্ডার ছিলেন নায়েব সুবেদার বেলায়েত, পরে বীর উত্তম পেয়েছেন উনি। মাঝখানে ছিল 7 নম্বর প্লাটুন, যেটার সাথে কোম্পানি হেড করছিলাম আমি, সুবেদার ওয়াহাব, এবং ওই কোম্পানি কমান্ডার ছিলেন মঙ্গল মিয়া, নায়েব সুবেদার মঙ্গল মিয়া, পরে সুবেদার রয়েছে। আর ডান পাশে ছিল হচ্ছে 9 নম্বর প্লাটুন, ওটা ছিল নায়েব সুবেদার শহীদ। তো আমরা একসাথে বেরিয়েছি, আমরা সেরেও খাইনি যে আমরা এসে পরে দেখব, কারণ অন্ধকার। তো আমরা বেরিয়ে আগে চলে গেছে। আর মাঝখানে হচ্ছে কি দুই ব্যাটালিয়নের পজিশনের মাঝখানে হচ্ছে অনেক বড় ধান ক্ষেত, মানে ধান আর নাই, কাটা হয়ে গেছে, খোলা জায়গা। আর ওদের মাঝে মাঝে 2-1টা গ্রাম, ওই গ্রামগুলি অ্যাবান্ডান, মানে লোকজন তো সব চলে গেছে রিফিউজি হয়ে। তো আমরা যখন বেরিয়ে গেছি, ওদিকে বেলায়েত বেরিয়েছে, মাঝখানে আমরা ওই সামনে একটা অ্যাবান্ডান গ্রামের মধ্যে আমরা ঢুকে গেছি। আর ডান পাশে যে শহীদ ছিল সে ধান খেতে থাকা অবস্থায় সামহাও পাকিস্তানিরা টের পায় যে আমরা সামনে অগ্রসর হচ্ছি, তখন ওরা ফায়ারিং শুরু করে দিল। তা আমরাও ফায়ার শুরু করে দিলাম। ওই আমরা গ্রামের ভিতরে অবস্থান ছিল। তো শহীদের যেহেতু খোলা মাঠের মধ্যে আমাদের ওয়্যারলেসে কথা হচ্ছে, তখন শহীদ বলল, স্যার আমি তো আগাতে পারছি না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এই অবস্থা হয় তাহলে ক্যাজুয়ালিটি হয়ে যাবে আমাদের। তো আমরা বললাম ঠিক আছে, আমরা ফল ব্যাক করবো। আর ওরা আর্টিলারি ফায়ার শুরু করে দিল। তো আর্টিলারি ফায়ার ওদের তো অনেক আগের থেকেই আর্টিলারি ফায়ার করে, এগুলি সব রেজিস্টার্ড তাদের, আমাদের পজিশনগুলি। কিন্তু আর্টিলারি ফায়ার একটা মজার জিনিস হচ্ছে, যে আর্টিলারি ফায়ারটা মিস হয়ে যাবে আপনাকে বলতে, আপনি টের পাবেন। আর্টিলারি শেলটা যখন যায় এটা শীষ কেটে চলে যায় শূন্য করে, তা আমরা বুঝি যে এটা মাথার উপর দিয়ে চলে গেল, এটা পড়বে না। আর যেটা আপনার সামনে হঠাৎ যদি পড়ে যায় ওইটা টের পাবেন না কখন পড়ে গেল। তো যাই হোক, আর্টিলারি ফায়ার ওরা আমাদের উপর আনতে পারে নাই, আমাদের ঠিক টার্গেটটা ধরতে পারে নাই। কিন্তু কিছুক্ষণ পরে তারা এয়ার বাস মারা শুরু করলো। এয়ার বাসটা হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস, যে আকাশের উপরেই আপনার টার্গেটের উপরেই ফেটে যাবে। তখন আপনি যেই আড়ালে থাকেন, ট্রেঞ্চে থাকেন, তখন কিন্তু ওই শেলগুলি এসে আপনাকে আহত করবে, নিহত করবে। তো তখন এয়ার বাস মারা শুরু করলো। এর সাথে হচ্ছে ইলুমিনেটিং বোম, ওই যে লাইট হয়ে যায়, তো ওইটা মারা শুরু করলো। তখন কিন্তু আমরা একদম ওপেনের মধ্যে পড়ে গেছি, দেখা যাচ্ছে, কিন্তু ফায়ারিং শুরু হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমরা আস্তে আস্তে পিছিয়ে চলে আসলাম। তখন ভোর হয় অবস্থা, 15 নভেম্বর ভোর হয় না 14 নভেম্বরে, 14 নভেম্বরে 14-15 রাত আর কি, 15 সকাল। আচ্ছা, তো এদিকে আমরা যখন পিছিয়ে চলে আসছি আমাদের পজিশনে ফেরত, ওদিকে বেলায়েত সাহেব বাম দিকে, সে কিন্তু ভালো অবস্থান ছিল। ওখানে গাছপালা জঙ্গল গ্রাম ছিল, ওগুলির কাভারে করে সে একদম নদীর পাড় বরাবর চলে গেছে, গিয়ে সে ফায়ারিং করতে লাগলো। তো তার আমাদের যে ব্যাটালিয়ন মোটর আছে, এই মোটরও তাকে ফায়ার দিতে লাগলো পাকিস্তানি পজিশনে। এবং আমাদের সাথে আপনারা শুনেছেন যে আমাদের নিজস্ব আর্টিলারি ছিল, মুজিব ব্যাটারিতে 6টা আর্টিলারি গান থাকে। তো আমাদের নিজস্ব মুজিব ব্যাটারি 4 বেঙ্গলের সাথেই ছিল সাপোর্ট, ওরাও ফায়ার দিয়েছে, ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়েছে ওই অপারেশনে। এবং আস্তে আস্তে দিনের আলো হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু নদীর ওই পারে পাকিস্তানি পজিশন দেখতে পাচ্ছি। পাকিস্তানিরা আমাদের দেখতে পায় যখন ফায়ার করি, কারণ ওখান থেকে আগুনের ঝলক বেরোতো, তারপরে ধোঁয়া বেরোয়, সেটা তারাও দেখছে। বাট আমরা দেখে ফায়ার করছি। ওরা কিন্তু ট্রেঞ্চের মধ্যে, আমরা কিন্তু ট্রেঞ্চ না, আমরা হচ্ছে বিভিন্ন গাছের আড়ালে, একটু বাঁধের ওপরে এভাবে ফায়ারিং চলছে। তো আমাদের অবস্থানটা ভালো ছিল। তখন বেলায়েত, আমাদের কমান্ডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন গাফফার, উনি কোনা বনে আরও ভিতরে, ধরেন 2 কিলোমিটার পিছনে। উনি কথা বললেন ওয়্যারলেসে যে স্যার এরকম, আমরা তো পিছনে চলে আসছি অলরেডি 2টা প্লাটুন। তো উনি বললেন যে স্যার আমি খুব ভালো পজিশনে আছি, আপনি যদি আমাকে ইজাজত দেন তাহলে আমি কন্টিনিউ করি। সিও বললেন যে না ঠিক আছে, আমার নিজের কানে শুনছি, আমি ওয়্যারলেসে তো শোনা যায় যে অসুবিধা নাই, দরকার হলে আমরা আবার অপারেশন করবো আর একটা, তো মন খারাপ করার কিছু নাই। উনি বললেন না স্যার আপনি ইজাজত দেন, আমি যুদ্ধ চালিয়ে যাই। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি যদি ভালো মনে করেন করেন। তো উনি
যুদ্ধ করতে থাকলেন। এখন আমরা যারা পিছিয়ে চলে আসছিলাম, সুরদের ওহাব, আমি এবং আমাদের আরও ট্রুপস নিয়ে আমরা ওনার সাথে জয়েন করলাম ওই আড়ালে গিয়ে। এবং আমরা ওই রিকোয়ারলেস রাইফেল, যেটা যে ট্যাঙ্ক বিধ্বংসী, আপনারা দেখছেন বিরাট বড় কামানের মতন জিপের ওপর বসিয়ে ফায়ার করে, কিন্তু আমাদের তো ওখানে জিপ চলার অবস্থা ছিল না, রাস্তাও ছিল না। ওগুলি সবসময় আমরা কান্দে করে আমরা নিয়ে যেতাম। তো 4-5 জন লাগতো, ব্যারেলটা নিতে 4-5 জন লাগতো, ওগুলি ডিসমেন্টেল করা যায়। আর ওর যে পায়া যেটা আছে ওটা বাসের মধ্যে চড়িয়ে ওখানে আরও 5-6 জন ওই গাছের আড়ালে ফায়ারের মধ্যে আমরা নিয়ে বসিয়ে ওদের বাংকার দেখে দেখে ফায়ার করতে লাগলাম, পিছের থেকে নিয়ে আসে। এটা ব্যাটালিয়ানের কন্ট্রোলে থাকে। আর আমাদের যে মর্টার ছিল ওরাও ফায়ার দিতে লাগলো, আমাদের আর্টিলারি ফায়ার দিতে থাকলো, এবং একটা ভালো অবস্থানে গেল। এবং পাকিস্তানের জন্য ওই অবস্থানটা ধরে রাখা খুব কষ্টকর হয়ে গেলো তাদের জন্য। আবার ওয়্যারলেস আমরা শুনতে পাচ্ছিলাম ওরা এয়ার সাপোর্টের জন্য বারবার চেষ্টা করছিল, ওই ওদের উর্দুতে বলতেছে পারিন্দা ভেজো, পারিন্দা ভেজো, পারিন্দা মানে পাখি, কিন্তু ওই এয়ার সাপোর্টটা আসে না। ওরা আর্টিলারি ফায়ার এনেছে, কিন্তু আর্টিলারি সাপোর্ট কোনো কাজে লাগে না। ওই সবই দেখা গেছে আমাদের পজিশন আর আমাদের পিছনের যে পজিশন পার্মানেন্ট এর মাঝখানে এসে পড়েছে। তো আর আমরা দেখছিলাম যে সাধারণত স্টেশনে যে ওদের মেশিন গানটা ছিল ওটা খুব এফেক্টিভ ছিল, মানে ওরা যেহেতু আগের থেকে কোনো ছিল আমাদের পজিশন তো ওরা জানে, তো ওরাও ফায়ার করছিল। পরে আমাদের বাম দিকে ছিল আলফা কোম্পানি, মমতাজের কোম্পানিটা। তখন আমাদের বললাম যে তোমরা ওই পাহাড়ের ওপর থেকে নেমে এসে ওদের একদম পাশের থেকে চাপ সৃষ্টি করো, কারণ ওরাও এসে একদম পাকিস্তানের যে লাস্ট পজিশনটা ছিল সাধারণত নিয়ে ওদের ওপর ওই পাহাড়ের ওপর থেকে ফায়ার করতে করতে নেমে আসলো। আর এই টাইমে তখন অলরেডি দুপুর হয়ে গেছে, 12টা-1টা বেজে গেছে। তো নদীটা ক্রস করে, নদীটা কিন্তু পানি অনেক নিচে ছিল, খাড়া পাহাড়, কিন্তু যেহেতু শীতকাল ছিল পানির ডেপথ কম ছিল, তো এই নদী চার্জ করে আমাদের মুক্তিবাহিনীরা গিয়ে সোজা ওদের বাংকারের মধ্যে উঠল। ওই সময় থেকে কিন্তু ওরা পালানো শুরু করেছে, পাকিস্তানিরা টিকতে পারছিল না। আমরা চোখের সামনে দেখলাম ওই মেশিন গানটা নিয়ে ওই স্টেশন থেকে ওরা ওই রেল লাইনের যে বাঁধ আছে ওইটার কাভারে দৌড়ে পালায় গেল। আর বেশ কিছু ইনজোর্ড এসে যাদেরকে ওরা কোনো মতে টেনে নিয়ে গেল। পুরা ব্যাটালিয়ান তো না, ওখানে যে পজিশনটা ব্যাটালিয়ানের যে অংশটা ছিল মেবি একটা কোম্পানি, ওই কোম্পানিটা তাদের মানে আমরা যেটা মিলিটারি টাইমে ডিসলজড মানে স্থানচ্যুত করে ফেললাম আমরা, এবং তারা ওই পিছন দিকে চলে গেল ব্যাটালিয়ানের দিকে পালিয়ে যতদূর পারা যায়। এবং আমরা একটা সময় ওই চার্জ করে বাংকারে চার্জ করে দখল করলাম। কয়েকটা মৃতদেহ পেয়েছি, ওদের সিভিল আর্ম ফোর্সেস ছিল, আপনারা জানেন ইপিসিএ বলতো, এই বিহারি টিহারিদের দিয়ে ওদের 2-3টে ডেড বডি পেলাম, আইডেন্টি কার্ডও পেলাম। রাজাকার ছিল মাদ্রাসা স্টুডেন্ট, তাকে বাংকারের মধ্যেই পেয়েছি আমরা। এবং আমরা ওদের অনেক গোলা বারুদ, রসদ, খাবার মানে আটার বস্তা, তেলের ডিব্বা এগুলি সব সহ আমরা দখল করলাম, অনেক ব্ল্যাঙ্কেট, কাপড় চোপড়। এবং ওদের যে দুপুরে তো না, ওরা হয়তো রাতের খাবারটা তৈরি করছিল, একজন আটার গোল্লাগুলি বানানো, কিছু রুটি ভাজা, কিছু ডাল সিদ্ধ করা, এগুলি ফেলে চলে গেছে তাকে। এবং আমরা একটা স্টেজে গিয়ে ধরেন দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমরা পুরো দখল করে নিলাম। আর ডেড বডিগুলি বাসার মধ্যে বেঁধে নদী পার করে পিছন দিকে নিয়ে আসা হলো। আপনাদের যে লাস্ট অপারেশনটা ছিল, লাস্ট অপারেশনে কতজন ছিলেন মুক্তিযোদ্ধারা? আমাদের ধরেন এক একটা প্লাটুনে সাধারণত 35 থেকে 40 স্ট্রেংথ হয়, কিন্তু আমরা ওই মুক্তিযোদ্ধাদের ব্যাটালিয়ানগুলি তখন কিন্তু আমাদের বেশি ছিল, আমরা ধরেন 50-60 জন এক একটা প্লাটুনে হতো। কোম্পানিতে একটা স্ট্রেংথ হয় সাধারণত 130 থেকে 40 এরকম, কিন্তু আমাদের 200-250 মতন করেছে। ব্যাটালিয়ানে হয় 850, কিন্তু আমাদের ফোর বেঙ্গলের সংখ্যা ছিল 1200, কিন্তু মুক্তিযুদ্ধ অনেক ছিল। তো আমরা সেই হিসাবে অ্যাটাকটা করি। এবং সব মিলে আমরা ওইভাবে ধরলে মানে ডাইরেক্ট অপারেশনে ধরেন 50 থেকে 60 জন, আর ওদিক থেকে ওই যে আলফা কোম্পানি যারা আসছে ওদেরও প্রায় 40-50 জন নেমে আসছে। তো এতগুলি স্ট্রেংথ এবং ফায়ার পাওয়ার, এইটাকে তো তাকে পাকিস্তানিদের ডিফেন্ড করতে হয়েছে। তো তাদের পক্ষে মানে এত ম্যাসিভ ফায়ার আসছে আমাদের। পাকিস্তানিদের কয়টা কোম্পানি ছিল? না, পাকিস্তানে তো ওদের 30 পাঞ্জাব ব্যাটালিয়ানটা ছিল, ওদেরও 4টা কোম্পানি, কিন্তু 4টা কোম্পানিতে আমার এগেনস্টে না, ওইটা তো ওরা ডিপ্লয় করে রেখেছে। মানে আমার এখান থেকে লাস্ট ওখান থেকে শুরু করে গিয়ে পুরা আমার ব্যাটালিয়ানের অপোজিটে তো 4টা কোম্পানি, তো আর তাদের পিছনে হয়তো কোম্পানি ছিল। তো এই অবস্থায় আমরা ওই অংশটাকে পুরা দখল করে নিই, এবং তার ফলে তাদের একটা সাইড যেহেতু আমরা দখল করে নিই, তাদের কিন্তু পজিশনটা দুর্বল হয়ে পড়ে, কারণ একটা সাইড ওপেন হয়ে গেল তো একদম।
তো যাই হোক, এই অবস্থায় আমরা এ করি। আর আমাদের ফায়ারের মধ্যে যে আমাদের নিজস্ব ব্যাটালিয়ান মোটর, এটা যেটা ছোট আর্টিলারি বলতে পারেন, ট্রিমেন্ডাস ফায়ার দিয়েছে, এবং আমাদের মুজিব ব্যাটারি। এছাড়াও কিন্তু ইন্ডিয়ান আর্টিলারি আমাদের সাপোর্টে ছিল, আমাদের অত দরকার হয়নি। মুজিব ব্যাটারি ফায়ার করেছে, এই ফায়ারে ওরা টিকতে পারে না। তা আমরা বাই 2টা থেকে 3টার মধ্যে আমরা পুরা দখল করে ফেলি, এবং আমাদের ওদের ওই অস্ত্র শস্ত্র গোলা বারুদ এগুলি সব আমাদের হাতে চলে আসে। এবং আমরা সন্ধ্যার আগেই আমাদেরকে পজিশন কন্ট্রোল করে নিতে হয়, কারণ অন্ধকার হয়ে গেলে কিন্তু সাধারণত যুদ্ধে এরকম হয় যে আপনি যদি একটা জায়গা দখল করেন, ওই বাহিনী কিন্তু কাউন্টার অ্যাটাক বলে। এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল, যে যত তাড়াতাড়ি সম্ভব কাউন্টার অ্যাটাক করতে হয়। কাউন্টার অ্যাটাক এই জন্য যে যারা দখল করলো তাদের কিন্তু পুনর্গঠিত হতে হয়, রিঅর্গানাইজেশন বলে। একটা নতুন জায়গায় গিয়ে আপনাকে যে করার ওই সুযোগটা না দিয়ে অ্যাটাক করতে হয়। এটা হচ্ছে একটা সব দেশের আর্মিরই কিন্তু এটা রণকৌশল। তো আমাদেরকে সন্ধ্যার আগে আগে আমাদের পজিশন দখল নিয়ে আমাদের পজিশন অ্যাডজাস্ট করতে হবে, বিকজ আমরা যে এলাকাটা নিয়ে আগে অবস্থান ছিল ওটা তো হঠাৎ করে বেড়ে গেল। তো আমরা যদি এক্সপ্যান্ড করি আমাদের জায়গাগুলি দুর্বল হয়ে যায়, সেটা অস্ত্র দিয়ে কভার করতে হয়। তো সন্ধ্যার আগেই আমাদের ওই পজিশনগুলি আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ইন্ডিয়ান একটা কোম্পানি আসার কথা ছিল, ওদের মেজর একজন আসছিল এবং অফিসার নিয়ে আসলো, যে যদি আমাদের দরকার হয়, যদি আমাদের জায়গাটা বড় হয়ে যায় রাখতে না পারে, ওদের একটা কোম্পানি আসবে। সেটা দরকার হয়নি। ওরাও পাকিস্তানিরা কাউন্টার অ্যাটাক করে না, বিকজ তারাও যথেষ্ট ক্ষতি হয়েছে। তো সেইটা করে না, কিন্তু রাতের মধ্যে আমরাও পজিশনটা অর্গানাইজ করে নিয়েছি। আর আমাদের এই যুদ্ধে সবচেয়ে যেটা লক্ষণীয় হচ্ছে, আমাদের একজন মাত্র শহীদ হয়। সে এলএনজি ম্যান নাম্বার 1 ছিল, এলএনজি চালাচ্ছিল ওই নদীর পাড়েই, দিনের বেলাতেই, মানে 11টা-12টার দিকে সে শহীদ হয়। কোন দিন? 15 নভেম্বর? হ্যাঁ, ওই দিনই যেদিন যুদ্ধ চলছে, সম্মুখ যুদ্ধ তো চলছে। তো নদীর এই পারে ছিল, ওর এলএমজি চালাচ্ছিল। ওর নাম সিরাজ, এবং আরেকজন আহত হয়, ওর নামও সিরাজ ছিল। ওকে আমরা নিয়ে আসি এবং পরে বিশ্রামগঞ্জ যে বাংলাদেশ হসপিটাল ওখানে পাঠিয়ে দিই। পরে সে সুস্থ হয়ে আবার আসছে। তো আমার মাত্র একজন শহীদ হয়েছে ওই দিন যুদ্ধে, আরেকজন আহত হয়েছে। এবং এটা একদম আমার চোখের সামনে দেখা, যে এত বড় একটা অপারেশনে আমাদের তেমন ক্ষতি হয়নি। ওখানে ওদের কতজন? ওদের তো এটা বলতে পারবো না, তবে আমরা তো চোখের সামনে দেখেছি তাদের যেখানে বাংকারগুলি দেখে দেখে আমরা ফায়ার করেছি, এবং ওদেরকে নিয়ে যেতে দেখেছি। আহত বা কেউ আহত, কেউ নিহত হয়েছে। অন্তত জনাভিষেক তো তাদের মানে আহত নিহতর মধ্যে পড়বে, যেটা আমরা দেখতে পাই না। মানে মৃতদেহ আমরা 3টা বা 4টা পেয়েছি। তারপর তো ওই সন্ধ্যার আগে আগে আমরা নিজেদের অবস্থানটা শক্ত করে দেই। শক্ত করতে বলে মানে ফিজিক্যাল থাকা ছাড়াও অস্ত্রগুলি আমাদের বসাতে হয়েছে, বড় বড় অস্ত্র যেগুলি মেশিন গান, এলএমজি, কারণ অস্ত্র দিয়ে কিন্তু কাভার করা হয় সামনে। আর সিও আসেন পরে। আর ওই যেটা সেক্টর কমান্ডার ছিল আমাদের সাথে সংযুক্ত, যেটা ভারতীয় সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার সাবেক সিং, উনিও দেখতে আসেন। আর আমরা সন্ধ্যার মধ্যে একটা বাঁশের সাঁকো বানায় ফেলি নদীর উপরে, যেটা আমরা সাঁকো বলি না গ্রামে, বাঁশ আর এরকম দিয়ে ওইটা তৈরি করে ফেলি। এবং আমরা আমাদের যে সামনের যে প্লাটুনটা ছিল, ওদের সোলজারগুলিকে আমরা সামনে নিয়ে, ওদের বাংকার তো উল্টা দিকে মুখ করা, আমাদের আবার একটু সামনে গিয়ে নিজেদের পজিশন নিতে হলো। এবং আমার কোম্পানি হেডকোয়ার্টারটাও সরিয়ে নিয়ে এসে শালদা নদীর কাছে নিয়ে আসি। ওই শালদা নদীর উল্টার দিকেই ছিল নয়নপুর বাজার, এই যুদ্ধের মধ্যে খুব এটা পরিচিত। ওখানে একটা গোডাউন ছিল, বড় খাদ্য গোডাউন, এবং এটা আগে এক সময় যুদ্ধে ওই গোডাউনটাকে আমরা দখল করে নেই, ওখান থেকে খাবার দাবারে নিয়ে আসা হয়। তো নয়নপুর বাজার পর্যন্ত আমাদের দখলে এসে যায়। তো রাতটা যাই হোক আমরা সবাই সতর্ক অবস্থায় থাকলাম, যাতে কাউন্টার অ্যাটাক না আসে বা পাকিস্তানের অন্যভাবে কোনোভাবে আমাদের মধ্যে ঢোকার চেষ্টা না করে। তো রাতটা পুরাই চলে যায়, সবাই জাগ্রত ছিল, যদিও টায়ার্ড ছিল, কিন্তু এই যে একটা বিরাট বিজয় হয়েছে, ওইটা একটা বিরাট আমাদের অর্জন, তো ওই স্পিরিটে সবাই ছিল। তো সকাল যখন হয়ে গেল, তখন যেহেতু আমি বললাম যে নতুন অবস্থান নিতে হয়েছে, বেলায়েত ওটাই লাস্টের প্লাটুন ছিল, একদম বামে মাঝখানে। তো আমি বলছি আমাদের হেডকোয়ার্টার। তো বেলায়েত এবং একটা ওর ওয়্যারলেস অপারেটর আর একজন রানার বলে, তার যে একজন বডিগার্ড বলে, ওরা একটু সামনের দিকে গেছে, নয়নপুর বাজার থেকে সামনে রেকি করার জন্য, জানার জন্যে যে পাকিস্তানিরা কোথায় আছে, পজিশন আছে, আমাদের কোনো ভালো পজিশন কোনটা আছে। ঠিক ওই সময় তখন 10টা হবে, 16 তারিখ। হ্যাঁ 16 তারিখ রাতের পরের দিক সকাল
পাকিস্তানি পজিশন তো কিছু ছিল দূরে, তারা সম্ভবত ডিটেক্ট করতে পারে, তারা একটা মেশিন গান ফায়ার করে, তাদের এলএমজি অথবা মেশিন গান, এবং ওটা সোজাই বেলাত সাহেবের একদম বুকে এসে লাগে, উনি সাথে সাথে পড়ে যান। এবং যাই হোক, তাকে পরে পিছিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা নদীতে, এখন তো ব্রিজ হয়ে গেছে, ওখানে ব্রিজ টিজ কিছুই ছিল না, একটা গ্রামের দরজার একটা ভাঙা তক্তার উপরে ওনাকে শোয়ায় নদীটা পার করে নিয়ে এসে আমরা পিছনে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার পাঠিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আমরা স্বাভাবিক অনেক মর্মাহত হই, কারণ এই যুদ্ধের সেই হচ্ছে নায়ক, তো সেই পরে শহীদ হয়ে যান। এবং ওনার কবরটা আছে ওখানে, কোল্লা পাথর আছে ওই শালদা নদী এলাকাতেই, কোল্লা পাথরে একটা বড় কবরস্থান আছে, খুব সুন্দর অর্গানাইজড। ওখানে 51 জনের শহীদ মুক্তিযোদ্ধার কবর আছে। এই কবরগুলি সুন্দর করে মার্ক করা, নাম লেখা, এবং সরকারি পক্ষ থেকে পরবর্তীতে এটাকে নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে। ওখানে রেস্ট হাউস আছে, মসজিদ আছে ওই কবর